আমার বাবার ভাইয়েরা এতটা নিচু মানের যে এরা এদের উশৃঙ্খল ও নির্মমানের ব্যক্তিত্বের কারণে এতটা ভয়ঙ্কর হতাশাগ্রস্ত যে এরা এদের নিজেদের মানসিক স্তর আরো উন্নত করার থেকে বেশি গুরুত্ব অন্যের উন্নতির পথে বাধা হওয়া। নিজেদের মানসিক স্তর ওই একই অবস্থাতে রেখে নিজেরই পরিবারের এক সদস্যকে টেনে হিচড়ে নখ দিয়ে আছড়ে যতটা শুষে নেওয়া যায় ততটা শুষে তাকে নিঃশেষ না করা পর্যন্ত তার খারাপ চাইতে থাকা, তার বউ বাচ্চাদের যথাসম্ভব মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে কিভাবে দুর্বল করা যেতে পারে সে ব্যাপারে সব রকমের পদ্ধতি প্রয়োগ করা। এই নিকৃষ্ট ভাইয়েরা তার ভাইপো ভাইজির শ্বশুরবাড়ির দরজা পর্যন্ত নিজেদের আওয়াজ পৌঁছাতে পিছু পা হয়নি। সেই অসভ্য লম্পট বর্বর লোকেদের প্রতি আজ কোনো সম্মান থাকতে পারে? পাড়া প্রতিবেশী এরা এক প্রতিযোগী, এবং যারা প্রতিযোগী বা প্রতিযোগীর স্থানে যারা পৌঁছে যায় বা প্রতিযোগীর যোগ্যতা যারা অর্জন করে ফেলে তাদের মধ্যে নিরন্তর মানসিক স্তরে দ্বন্দ্ব চলতে থাকে। আর এখান থেকে উৎপন্ন হয় ঈর্ষা, অহংকার, সম্মান প্রাপ্তির কামনা, তারপর উৎপন্ন হয় ক্ষোভ, আর ক্ষোভ থেকে উৎপন্ন হয় তীব্র হিংসা। আর এই হিংসা একমাত্র দমন সম্ভব যখন পারিবারিক স্তরে একজোট হয়ে সংঘবদ্ধতার শক্তি প্রদর্শন করে তখন। কিন্তু একটা পরিবারকে যখন বিভিন্নভাবে ছন্নছাড়া করে দেওয়া যায় তখন ওই পরিবারের বাইরের বিষয়বস্তুর সাথে লড়াই করার ক্ষমতা বহু অংশে কম করে দেওয়া যায়। আর এই নিষ্ঠুর অসভ্য ভাইয়েরা নিজেদের ন্যূনতম সাহায্য থাক দূরের কথা, এরা এদের ভাইয়ের ব্যক্তিগত জীবনের উপর দখল দেওয়া শুরু করে। এরা যথাসম্ভব চেষ্টা করে যে তার দুর্বল জায়গাগুলো শনাক্ত করে সেই দুর্বল জায়গার উপর বারংবার প্রত্যাঘাত করা, যেমন কাটা খায়ের উপরে নুনের ছিটে দেওয়া। তো এরা সেই লবণের কাজ করেছে যা ব্যথার অনুভবকে আরো বাড়িয়েছে। এদের অসভ্যতামি কথা এত বিস্তর যে সামান্য অল্প কথাতে শেষ করা সম্ভব নয়। এরা এদের কলুষতাযুক্ত মনের বিষ ঈর্ষার আগুনের মাধ্যমে এক কর্কশ সুরের ভাষার মধ্যে দিয়ে এক মিথ্যা প্রচার চালাতে থাকে। এই মিথ্যা প্রচারের জন্য ক্ষতিও হয়েছে অনেক, সেটা বলা বাহুল্য। এই পাড়া প্রতিবেশী এরা চিরপ্রতিদ্বন্দ্বী, তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব এক দুর্বলতার প্রতীক। আর যেখানে দুর্বল অংশ ফুটে উঠবে সেখানে মানুষ নিজের স্বার্থের কিছু সন্ধান ওখানে খুঁজে পায়, আর সেই অনুযায়ী তারা নিজেদের ঐরূপ অগ্রসর করে। মোদ্দা কথা হলো, চাই সেটা বিশ্ব রাজনীতি হোক অথবা দেশের স্তরে রাজনীতি হোক, চাই সেটা ছোটখাটো যে কোনো স্তরে হোক, প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় যে দুর্বল জায়গার খোঁজ নিরন্তর চলতে থাকে এবং দুর্বল জায়গাকে শনাক্ত করে সেই জায়গাকে নষ্ট করে এবং অপরের ঘাড়ে চেপে জবরদখল করার চেষ্টা করে শক্তি বৃদ্ধি করে। এবার প্রশ্ন উঠবে যে সমগ্র জায়গায় সার্বিকভাবে যখন এই ধরনের ঘটনা ঘটছে তো তাহলে এটা একটা চতুরামি বা জীবনের এক রণনীতি যা এক বুদ্ধির পরিচয়, এমনটা প্রত্যেকের কাছে বার্তা পৌঁছায়। কিন্তু বলে রাখি, এখানে হিংসা, ঈর্ষা, অস্থিরতা, অশান্তি ছাড়া আর কিছুই নেই। সব থেকে বড় বিষয় হলো এই পাপাচারী অসভ্য লম্পট ভাইয়েরা তাদের নিজের ভাইয়ের শেষ যাত্রায় তার ভাগ্যহারা স্ত্রী ও সন্তানাদিদের পাশে দাঁড়ানো থাক দূরের কথা, ওই শোকাহত পরিবারের দুর্বলতার সুযোগে তাদের ভাই সশরীরে থাকা অবস্থায় নিজেদের অন্তিম চালটি খেলতে ছাড়েনি। এবং ওই সময় সব থেকে বড় ধর্ম এটাই হওয়া উচিত, যেটা শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদের মাধ্যমে শিক্ষা পাওয়া যায়। সেটা হলো শোককে ত্যাগ করে ধর্মের কেন্দ্র থেকে যেটি সর্বোৎকৃষ্ট ও সর্বাধিক উচিত কর্ম, সেটা হলো এই অধর্মীদের বিরুদ্ধে প্রতিবাদ। আর সেটাই তার ছেলে করেছিল। যাদের প্রতি মানুষের সামান্য পরিচয় স্থাপিত হয় তার দৃঢ়তার সাথে সাথে তাদের মধ্যে ধীরে ধীরে প্রত্যাশা বাড়তে থাকে। আর যখন এটা হয় তখনই ঈর্ষার উৎপত্তি হওয়া শুরু করে এবং এক প্রতিযোগিতা শুরু হয় অপরের তুলনায় নিজেকে এগিয়ে রাখার, কিছু পাওয়ার উদ্দেশ্যে। এই প্রাপ্তির মাধ্যম বিভিন্ন প্রকার হতে পারে। অপরকে নিচে নামিয়ে তার থেকে গুরুত্ব বা সম্মান প্রাপ্তি করা, যা পরোক্ষভাবে তাকে কিছু কিছু সুবিধা দিয়ে ভরিয়ে তুলবে, যেমন শারীরিক শ্রম হোক অথবা তার সমর্থনকারী ব্যক্তি হয়ে অন্যের সামনে সমর্থনকারীদের দ্বারা বর্ণিত গুণগান করা, যা তার চারিত্রিক ছবিকে সুস্পষ্ট করবে এবং এই ব্যক্তিদের থেকে উচ্চতম স্থানে অধিষ্ঠিত ব্যক্তিদের কাছে সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যে নিচের ব্যক্তিদের থেকে ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়া, যা তাকে মানে পাপিষ্ট ব্যক্তির উপরের শ্রেণীর ব্যক্তিদের কাছে মানুষের বিশ্বাসযোগ্য তৈরি করে, যা তারা সারা জীবন ধরে চালিয়ে যায়। মানে এক জায়গা থেকে নেওয়া আর অন্য জায়গায় দেওয়া, এই আশায় যে তারা লাভবান হচ্ছে, সারা জীবন পরনির্ভরতায় কাটায়। তাই কোনো ব্যক্তির সামান্য কথাই এদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সারা জীবন লোক নিয়ে চলা ও লোক নিয়ে ভাবার মতো সংকীর্ণ জীবনযাপন করা, এই ছাড়া এদের জীবনে কোনো উদ্দেশ্য নেই। এজন্য সর্বাধিক কষ্টেও এরা ভোগে। আর এই জন্য এরা যা কিছু করে অতিরিক্ত করে ও খিটমিটে মেজাজের সাথে হিংসায় নামতে দেখা যায়, চাই হিংসা সূক্ষ্ম হোক অথবা প্রকট। আর এটাই হতে দেখা গেছে দুর্বল সময়ে কিভাবে আক্রমণ হয় চারিদিক থেকে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার দৌড়ে ভাগ নিয়ে শেষ কামড় দেওয়ার চেষ্টা করে তারা ভেতরের ঈর্ষার আগুন সম্পূর্ণরূপে বহিঃপ্রকাশ করে ও কিছু প্রাপ্তির আবেদন করে। আর কিছু প্রাপ্তির আবেদন তখনই করা সম্ভব যখন তার দুর্বল জায়গা ধরা পড়বে। প্রতিবেশী তো অনেক দূরের কথা, যেখানে এই নিরহ ব্যক্তিটির নিকটস্থ আত্মীয় স্বজনেরা নোংরা আবর্জনার মতন, তাই এদের আবর্জনার স্তূপে ছুড়ে ফেলে দেওয়ার মতো। এটা বললাম মানসিক স্তরে। মানসিক স্তরে এরা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, এরা আবর্জনার স্তূপ, এদের আবর্জনার স্তূপে ছুড়ে ফেলে দেওয়া উচিত মানসিক স্তরে। আবার বলছি মানসিক স্তরে যারা দুঃসময়ে পাশে থাকে না তাদের থেকে কিরূপই বা আশা করা যাবে। আমি আমার মা বাবা এবং আমার বোনের দ্বারা এমন একটি কাজ, এমন একটি কর্ম, এমন একটি কুকীর্তি লজিক্যালি প্রমাণ সহকারে দেখাতে পারবে যেখানে অন্য ব্যক্তি বা ব্যক্তি দ্বয় ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখাতে পারবে। কিন্তু তারপরেও মানুষ নরম জায়গা ও দুর্বল জায়গায় নিজের আস্থা না করা শুরু করে এবং প্রত্যেকের সামনে খুব সাধারণ প্রশ্ন উঠে আসে যে এতই যদি ভালো মানুষ হয় তাহলে পেছনে শত্রুর সংখ্যা বেশি কেন, অথবা এত বেশি বিরোধ কেন? মধ্য কথা হলো, বিরোধ তখন হয় যখন যে ব্যক্তি বা ব্যক্তি দ্বয়দের নিজেদের যোগ্যতা টার্গেট করা ব্যক্তির তুলনায় বেশি হওয়া উচিত বলে মনে করে, তখন ওই স্থানের জন্য জবরদখলের প্রচেষ্টায় প্রতিযোগিতায় নামে। আর এগুলি তারা করে যারা নিম্ন চেতনার হীনমন্যতায় গ্রসিত। তারা এই ধরনের পরিবারের কাছ থেকে এক শুদ্ধ চারিত্রিক সার্টিফিকেট পেতে চায়, যা সমাজের মধ্যে তাদের ভালো চরিত্রবান হওয়ার নম্বরের বৃদ্ধি পাবে, যে কারণে বাকি মানুষের সম্মুখে এক ভালো নাম হওয়ার কারণে কিছু কিছু সুবিধা প্রাপ্ত করবে, অথবা সরাসরি কিছু সুবিধা পেতে চায় যা দুর্বল জায়গা থেকে বা নরম জায়গা থেকে অতি সহজে পাওয়া সম্ভব বলে আভাস হয়। তাই আমার খুব সাধারণ নিয়ম হলো, নাম্বার 1, যত সম্ভব মানুষের সঙ্গে কম মেলামেশা
এর পেছনে অনেক আশা প্রত্যাশার গণিত লুকিয়ে রয়েছে, যা থেকে অদূর ভবিষ্যতে অসংখ্য সমস্যার সৃষ্টি হয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এমন কোনো কর্ম বা কাজ না করা যা অন্য ব্যক্তির জীবনের উপরে বা কর্মের উপরে কোনোরূপ কোনো খারাপ প্রভাব না পড়ে, সেই দিকটা খুব ধ্যান সহকারে অনুপালনা করা। তৃতীয় নম্বর পয়েন্ট, নিজেকে আন্তরিক স্তরে আরো শক্তিশালী করা, চাই সেটা আর্থিক স্তর হোক, শারীরিক স্তর হোক অথবা মানসিক স্তর হোক। চতুর্থ নম্বর পয়েন্ট, প্রভাবিত করার জন্য অযথা প্রাকৃতিক সম্পদের অপচয় না করা ও নিজের অতিরিক্ত নেশা মিশ্রিত অন্যের উপর আশ্রিত মজার খোঁজ থেকে বিরত থাকা। পঞ্চম নম্বর পয়েন্ট, একটি সুস্থ সমাজ ও ব্যবস্থা গড়ে তোলার প্রতি নিজের যথেষ্ট যোগদান এই রূপে দেওয়া যাতে করে প্রত্যেকের মধ্যে সচেতনতা বাড়ে ও মানসিক বিকাশ ঘটে। ষষ্ঠ নম্বর পয়েন্ট, নিজের ব্যক্তিত্বের প্রতি সচেতন হওয়া, নিজের গুণ প্রতিভা এর গুণধর্মকে কাছ থেকে অনুভব করে তার আনন্দকে গ্রহণ করা, যেখানে কোনো পরনির্ভরতা নেই। যাই হোক, এই নীরব ও নিরহ মানুষটা অপদার্থ, লম্পট ও অসভ্য ভাইয়েদের খারাপ মানসিকতার উদাহরণ যতই দেব ততই কম। আর যখন তার নিজের ভাইয়েরা তার প্রতি এইরূপ ব্যবহার রাখে, সেখানে সে এমনিতেই দুর্বল তখনই হয়ে গেছে। আর এই দুর্বল জায়গায় পাড়া প্রতিবেশী বড় প্রতিযোগী হিসাবে আঘাত তো করবে, এটাই স্বাভাবিক। তাই প্রতিবেশীদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নেই, কারণ দুর্বল জায়গায় আঘাত হানতে সবাই সুযোগ সন্ধানী হয়। তাই নিজেদের লোক সব থেকে বড় আঘাত হানলে বাকি পারিপার্শ্বিক লোকেরা সেখানে আঘাত হানতে কোনো দ্বিধাবোধ করবে না, কারণ সেখানে ভয়শূন্য, জনপ্রচারিত, স্বঘোষিত, অনুমোদিত আক্রমণ হবেই। কিন্তু অন্তিমে জিতবে না কেউই। মাঝখান থেকে যারা জিতবে ভাবছে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেই, কিন্তু সাথে সাথে অন্যের গায়ে একটু আঁচড় মেরেই মরবে, কারণ এরা বোঝালেও বুঝবে না। এদের কাছে আনন্দের একটাই কারণ, সেটা হলো অন্যের ক্ষতি হতে দেখা বা ক্ষতি করার পর তাকে ছটফট করতে দেখাই এদের কাছে মস্ত বড় মজার উপকরণ। কারণ অন্যের যন্ত্রণা মানুষ তখন দেখতে পছন্দ করে যখন সে এটা মনে করে যে পৃথিবীতে আমার মতন আরো কিছু ব্যক্তি রয়েছে যারা এই যন্ত্রণা উপভোগ করছে। আর এই সাথী পাওয়া বা কারোর জীবন নষ্ট হতে দেখা, সেটা এক তৃপ্তির আভাস করায় এদের বিকৃত মস্তিষ্কে। তো এই কিছু বলার ছিল অন্তিম কথা হিসাবে। এটাই হলো পুরো জীবন কাহিনী থেকে আমার যে শিক্ষা, তার একটা সংক্ষিপ্ত বর্ণনা। কারণ জীবন তো ছোট নয়, জীবন অনেক বড়। এই জীবনের মধ্যে অনেক কিছু ঘটে যাকে আমরা একটা জায়গায় সীমাবদ্ধ করতে পারি না, কারণ জীবনের মধ্যে প্রতিনিয়ত ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলোকে একই জায়গায় সেটা শ্রেণীবদ্ধ করে সেটাকে আমি পর্যায়ক্রমে রাখা, তো সেটা একটু সম্ভব নয় বলে আমি মনে করি। তাই এটা সংক্ষিপ্ত রূপ হিসাবে আমি কিছু বলার চেষ্টা করলাম। তো এটাই ছিল আমার বলার।